আরে এই অশিক্ষিতকে কে মুখ্যমন্ত্রী বানিয়ে দিল? এর তো এই চেয়ার ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, এই ছেলেটা ঠিক বলছে। এর মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে দেওয়া উচিত। এ পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছে। ভিখারির দল, তোমরা কি মনে করো মুখ্যমন্ত্রী হওয়া কোনো খেলা? প্রতিটি সিদ্ধান্তের পেছনে শত শত বিষয়, চাপ, রাজনীতি থাকে। তোমরা কি জানবে? ঠিক আছে ছোটু, তুই হবি একদিনের জন্য মুখ্যমন্ত্রী। আরে বলো বাছা, ইন্টারভিউ চলছে, ক্যামেরায় সবাই দেখছে। মনে হচ্ছে এর তো পথা বন্ধ হয়ে গেল। চলো আমি বেরোই তাহলে। হ্যাঁ, আমি হব একদিনের জন্য এই শহরের মুখ্যমন্ত্রী এবং আপনাকে ভুল প্রমাণ করব। দিল্লির এক কলেজে পড়ত অভয়, ১৮ বছরের এক বুদ্ধিমান ছেলে, যে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছিল। তার মনে সবসময় প্রশ্ন জাগত, রাজনীতি কিভাবে কাজ করে, নেতারা প্রতিশ্রুতি কেন পালন করে না, দেশের আসল সমস্যাগুলো কি। সে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং আসল দুনিয়াকে বুঝতে চেয়েছিল। একদিন তাদের সাংবাদিকতার প্রফেসর ক্লাসে ঘোষণা করলেন, ছাত্রছাত্রীরা, তোমাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট হল দিল্লির মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া। তোমাদের গ্রুপে যেতে হবে, প্রশ্ন করতে হবে এবং একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে। পুরো ক্লাসে আলোচনা শুরু হয়ে গেল। অভয়ের গ্রুপে ছিল রিয়া, সমীর এবং প্রিয়াঙ্কা। চারজন প্রস্তুতি শুরু করল, প্রশ্নের তালিকা তৈরি করল, ক্যামেরা এবং মাইক প্রস্তুত করল। কিছুদিন পর মুখ্যমন্ত্রীর অফিস থেকে অনুমতি চলে এলো। তাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার অনুমতি মিলল। সেই দিন সকালে চারজন ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রীর বাংলোতে পৌঁছাল। বড় গেট, নিরাপত্তারক্ষী এবং ভেতরে বিশাল লন। তাদের লিভিং রুমে বসানো হলো, যেখানে কিছু ক্যাবিনেট মন্ত্রী আগে থেকেই উপস্থিত ছিলেন। অভয় মনে মনে ভাবল, এরাই সেই লোক যারা শহর চালায়। দেখি এদের মধ্যে কতটা বুদ্ধি আছে। সাক্ষাৎকার শুরু হওয়ার ঠিক ১০ মিনিট আগে ধুম করে এক ভয়ানক শব্দে পুরো বাংলো কেঁপে উঠল। সবাই বাইরের দিকে তাকাল। টিভির খবর চ্যানেলগুলো তৎক্ষণাৎ ব্রেকিং নিউজ দেখাতে লাগল। দিল্লির কানট প্লেসে ভীষণ বিস্ফোরণ, ২০ জনেরও বেশি মানুষ আহত, অনেকের মৃত্যুর আশঙ্কা। মুখ্যমন্ত্রীর চেহারা চিন্তায় ভরে গেল। মন্ত্রীদের মধ্যে হুলুস্থুল পড়ে গেল, তর্ক, অভিযোগ এবং রাগ। পরের কয়েক মিনিটের মধ্যে মিডিয়া মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরতে শুরু করল। নিউজ চ্যানেলে আলোচনা হচ্ছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যর্থ হয়েছে। ইন্টেলিজেন্স আগে থেকে জানত, তবুও কিছু করেনি। এই সরকার অযোগ্য। বাংলোর ভেতর ক্যাবিনেট মিটিং ডাকা হলো। সব মন্ত্রীরা রাগে ছিলেন। এক মন্ত্রী চিৎকার করে বললেন, স্যার, এটা এই বছরের তৃতীয় বড় ঘটনা। মানুষ প্রশ্ন করছে, আপনি কোনো কঠোর পদক্ষেপ কেন নিচ্ছেন না? দ্বিতীয় মন্ত্রী বললেন, আমরা আপনাকে মুখ্যমন্ত্রী এই জন্য বানাইনি যে আপনি বসে থাকবেন। সিদ্ধান্ত নিন, অ্যাকশন নিন। তৃতীয় মন্ত্রী ব্যঙ্গ করে বললেন, আমরা ভুল করে ফেলেছি আপনাকে পার্টি থেকে মুখ্যমন্ত্রী বানিয়ে। এখন তো মনে হচ্ছে কোনো ভিখারিকে তুলে এনে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে বেশি ভালো হতো। মুখ্যমন্ত্রী রেগে গেলেন, ভিখারি, তোমরা মনে করো মুখ্যমন্ত্রী হওয়া কোনো খেলা? প্রতিটি সিদ্ধান্তের পেছনে শত শত বিষয়ে চাপ আর রাজনীতি থাকে, তোমরা কি জানবে? তখনই অভয়, যে এতক্ষণ চুপচাপ সব শুনছিল, বলে উঠল, স্যার, আপনি যদি জানতেন যে ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছিল, তাহলে আপনি কনাট প্লেসে নিরাপত্তা কেন বাড়াননি? আপনি সিসিটিভি ক্যামেরা কেন চেক করেননি? আপনি বোম স্কোয়াডকে সতর্ক কেন করেননি? সবাই অভয়ের দিকে ঘুরল। মুখ্যমন্ত্রী এক দৃষ্টিতে তাকালেন, তুমি কে? অভয় শান্তভাবে বলল, আমি কলেজ ছাত্র স্যার, সাংবাদিকতা পড়ছি। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি এটা বুঝতে পারি যে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, তবে প্রথমে ইন্টেলিজেন্স রিপোর্টকে গুরুত্ব দিয়ে দেখতাম, তারপর সব মল এবং পাবলিক প্লেসে নিরাপত্তা বাড়াতাম এবং বোম ডিটেকশন টিমকে মোতায়েন করতাম। মুখ্যমন্ত্রী ব্যঙ্গ করে হাসলেন, বাহ, তুমি তো বড় বিশেষজ্ঞ। একদিন মুখ্যমন্ত্রী হয়ে দেখাও, তখন বোঝা যাবে। তখনই এক মন্ত্রী মজা করে বললেন, কেন, একে সত্যি সত্যি একদিনের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে দিই না? সবাই হাসতে লাগল। কিন্তু দ্বিতীয় মন্ত্রী গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, চলো বানিয়ে দিই, দেখি এই ছেলেটা কি করতে পারে। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বললেন, ঠিক আছে, যদি তুমি একদিনে শহরে কোনো বড় পরিবর্তন করে দেখাতে পারো, তো আমি আমার গোঁফ কামিয়ে ফেলব এবং চেয়ার ছেড়ে দেব। অভয় ভয় না পেয়ে বলল, ডিল স্যার, আমাকে একদিন সময় দিন। আর মজা করে বলা কথাটা সত্যি হয়ে গেল। পরের দিনই মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল, ১৮ বছরের কলেজ ছাত্র একদিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হল। পরের দিন সকালে অভয়কে মুখ্যমন্ত্রীর অফিসে ডাকা হল। পুরো মিডিয়া বাইরে জড়ো হয়েছিল। ক্যামেরা, মাইক, রিপোর্টাররা সবাই সেই ১৮ বছরের ছেলেটিকে দেখার জন্য ব্যাকুল ছিল, যে আজ একদিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছে।
যখন অভয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসল তখন তার অদ্ভুত লাগছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং ভাবল, আমাকে মাত্র ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে, প্রতিটা মিনিট দামি। সবার প্রথমে সে সব বিভাগের সিনিয়র অফিসারদের ডাকল, পুলিশ কমিশনার, এসিবি চিফ, বিদ্যুৎ বোর্ড, জল বোর্ড, ট্রান্সপোর্ট, স্বাস্থ্য, শিক্ষা, সবাইকে। অভয় সোজাসুজি বলল, আমি জানি আপনারা ভাবছেন যে আমি বাচ্চা, কিন্তু আজ থেকে পরের ২৪ ঘন্টা আমি আপনাদের বস, এবং আমি চাই প্রতিটি কাজ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে হোক। প্রথম আঘাত দুর্নীতির ওপর সরাসরি। অভয় এসিবি চিফকে জিজ্ঞেস করল কতগুলো কেস পেন্ডিং আছে যা বছর ধরে আটকে আছে। এসিবি চিফ ইতস্তত করে বললেন, স্যার, প্রায় ২০০-র বেশি কেস, কিন্তু রাজনৈতিক চাপের কারণে। অভয় মাঝখানে থামিয়ে দিল, আজ থেকে কোনো চাপ নেই, আমার সেরা ৫০ জন দুর্নীতিগ্রস্ত অফিসারের তালিকা চাই, এক্ষুনি। ২ ঘন্টার মধ্যে তালিকা তৈরি হয়ে গেল। অভয় আদেশ দিল, এদের সবাইকে তৎক্ষণাৎ সাসপেন্ড করো, তদন্ত শুরু করো, যারা দোষী সাব্যস্ত হবে তাদের গ্রেপ্তার করো। সেদিন দুপুর পর্যন্ত ২৫ জন দুর্নীতিগ্রস্ত অফিসার গ্রেপ্তার হয়ে গিয়েছিল। খবর মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। ১৮ বছরের মুখ্যমন্ত্রী প্রথম দিনেই ২৫ জন দুর্নীতিবাজকে জেলে পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয় পদক্ষেপ, বিদ্যুৎ জলের গ্যারান্টি। অভয় বিদ্যুৎ এবং জল বিভাগের আধিকারিকদের কঠোরভাবে ডাকল। সে জিজ্ঞেস করল, কতগুলো এলাকা আছে যেখানে বিদ্যুৎ এবং জল পৌঁছাচ্ছে না? এক অফিসার বললেন, স্যার, প্রায় ৪০ থেকে ৫০টি কলোনি আছে যেখানে সমস্যা আছে, কিন্তু বাজেট। অভয় হাত তুলে থামাল। বাজেট নয়, ইচ্ছাশক্তির অভাব আছে। আজ রাতের মধ্যে আমার রিপোর্ট চাই যে প্রতিটি ঘরে জল এবং বিদ্যুৎ পৌঁছে গেছে। যা টাকা দরকার আমি অনুমোদন করছি। সে ইমার্জেন্সি ফান্ড রিলিজ করল। জলের ট্যাঙ্কার, ইলেকট্রিশিয়ান টিম এবং ২৪ ঘন্টার হেল্পলাইন শুরু করালো। রাত ১০টা পর্যন্ত যেসব এলাকায় মাসের পর মাস বিদ্যুৎ জল ছিল না, সেখানে আলো এবং জল পৌঁছে গেল। মানুষ খুশিতে কেঁদে ফেলল। এক মহিলা বললেন, ১০ বছর ধরে আমরা হাহাকার করছিলাম, আজ প্রথমবার মনে হল সরকার আমাদের জন্য আছে। তৃতীয় পদক্ষেপ, রাস্তা, ট্রাফিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। অভয় ট্রাফিক পুলিশ এবং এমসিডিকে ডাকল। সে বলল, আজ থেকে কোনো ভিআইপি কালচার নেই, রাস্তায় সবাই সমান। যে ট্রাফিক নিয়ম ভাঙবে তার চালান কাটা হবে, সে মন্ত্রী হোক বা সাধারণ মানুষ। তারপর সে এমসিডিকে আদেশ দিল, আজ রাতের মধ্যে দিল্লির প্রধান রাস্তাগুলো পরিষ্কার হওয়া চাই। যেসব কর্মীরা কাজ করবে তাদের দ্বিগুণ টাকা দেওয়া হবে। সারা রাত রাস্তায় পরিষ্কারের কাজ হল। সকাল পর্যন্ত দিল্লির রাস্তা চকচক করছিল। চতুর্থ পদক্ষেপ, পেন্ডিং কেসগুলোর ফাস্ট ট্র্যাক। অভয় হাইকোর্টের সাথে কথা বলল এবং বলল, স্যার, আমি জানি আমি মাত্র একদিনের মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা কি ফাস্ট ট্র্যাক কোর্ট শুরু করতে পারি যা পেন্ডিং কেসগুলোকে দ্রুত মেটাবে? বিচারপতি তার উদ্দেশ্য বুঝলেন এবং 10টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট ঘোষণা করলেন। পঞ্চম পদক্ষেপ, গরিবদের জন্য ফ্রি হেলথ চেকআপ। অভয় স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিল, সব সরকারি হাসপাতালে আজ থেকে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প লাগাও। যে গরিব মানুষরা চিকিৎসা করাতে পারে না তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হোক। সেই সন্ধ্যায় ৫০টিরও বেশি ক্যাম্প লাগানো হলো। সন্ধ্যা পর্যন্ত মিডিয়ায় ঝড়। সন্ধ্যা হতে হতে সোশ্যাল মিডিয়ায় অভয়ের নাম ছেয়ে গেল। টুইটারে ট্রেন্ড হচ্ছিল #অভয় দ্য সিএম। মানুষ লিখছিল, এই ছেলে জাদুকর, ১০ বছরে যা হয়নি তা একদিনে হয়ে গেল। অভয়কে আসল মুখ্যমন্ত্রী বানাও। নিউজ চ্যানেলগুলোতে বিতর্ক হচ্ছিল, এক ১৮ বছরের ছেলে কি পুরো সরকারকে লজ্জায় ফেলে দিল? রাত ১০টায় মুখ্যমন্ত্রীর মাথা নত হয়ে গেল। রাতে আসল মুখ্যমন্ত্রী অভয়কে ডাকলেন। মুখ্যমন্ত্রীর চেহারা গম্ভীর ছিল, তার চোখে হার এবং সম্মান দুটোই ছিল। তিনি বললেন, অভয়, আমি ভেবেছিলাম এটা একটা মজা, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। তুমি সেটা করলে যা আমি ৫ বছরে করতে পারিনি। তিনি থেমে বললেন, আমি আমার কথা রাখব, কাল সকালে আমি আমার গোফ কামাব। অভয় নম্রভাবে বলল, স্যার, আমি শুধু সেটা করেছি যা প্রত্যেক মুখ্যমন্ত্রীর করা উচিত, জনগণের জন্য কাজ করা। পরের দিন সকালে আসল মুখ্যমন্ত্রী জনসমক্ষে নিজের গোফ কামালেন। পুরো দেশ এই দৃশ্য দেখছিল, কিন্তু এখন জনতার দাবি আরও বেড়ে গেল, পুনর্নির্বাচন করাও, অভয়কে আসল সিএম বানাও। কিন্তু এর সাথেই অন্ধকার থেকে হুমকিও আসতে শুরু করল। অভয়ের একদিনের কার্যকাল পুরো দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় #অভয় ফর সিএম ট্রেন্ড করছিল। রাস্তায় মানুষ স্লোগান দিচ্ছিল। মিডিয়ায় সব জায়গায় অভয়ের আলোচনা ছিল। এক নিউজ অ্যাঙ্কার বললেন, যে কাজ অভিজ্ঞ নেতারা ১০ বছরে করতে পারেননি তা এক ১৮ বছরের ছাত্র ২৪ ঘন্টায় করে দেখিয়েছে। কিন্তু যেখানে একদিকে অভয়ের প্রশংসা হচ্ছিল, সেখানেই অন্যদিকে ক্ষমতাশালী লোকেরা তাকে শেষ করার ষড়যন্ত্র করছিল।
প্রথম হুমকি অজানা ফোন কল। সেই রাতে যখন অভয় বাড়ি ফিরল তখন তার ফোনে এক অজানা নম্বর থেকে কল এলো, ভারী এবং বিপজ্জনক গলা। অভয়, তুই যাদের জেলে পাঠিয়েছিস তাদের খুব শক্তিশালী কানেকশন আছে। যদি তুই নির্বাচনে দাঁড়াস তো তোর আর তোর পরিবারের পরিণাম খারাপ হবে। অভয়ের বুক দ্রুত ধরফর করল, কিন্তু সে সাহসের সাথে বলল, আমাকে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না, আমি সত্যের সাথে দাঁড়িয়ে আছি। কল কেটে গেল। পরের দিন সকালে তার বাড়ির গেটে এক খাম পাওয়া গেল। ভেতরে এক হুমকি ভরা চিঠি ছিল, নির্বাচন থেকে দূরে থাকো, নইলে পরিবারের নিরাপত্তা থাকবে না। অভয়ের বাবা ঘাবড়ে গেলেন। বাবা, এই রাজনীতি খুব নোংরা, তুই কলেজে মন দে, নির্বাচন ছেড়ে দে। মায়ের চোখে জল চলে এলো। বাবা, তোর প্রাণের চেয়ে বড় কিছু নেই। কিন্তু অভয় দৃঢ়ভাবে বলল, মা, যদি আমি এখন হেরে যাই তো যে লক্ষ লক্ষ মানুষ আমার ওপর ভরসা করছে তাদের সাথে ধোঁকা হবে। আমি সত্যের পথ বেছে নিয়েছি, এখন পিছু হটব না। জনতার চাপ এবং পুনর্নির্বাচনের ঘোষণা। এদিকে মুখ্যমন্ত্রীর অফিসের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। স্লোগান উঠছিল, আমাদের অভয়কে চাই, পুনর্নির্বাচন করাও, পুরনো সরকার চলবে না। চাপ এত বেগে গেল যে নির্বাচন কমিশনকে বিশেষ নির্বাচনের ঘোষণা করতে হল, মুখ্যমন্ত্রী পদের জন্য নতুন নির্বাচন। 1 মাস পর অভয় সিদ্ধান্ত নিল, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন লড়ব। তার কাছে না বড় পার্টি ছিল, না টাকা, শুধু সততা, পরিশ্রম এবং জনতার বিশ্বাস। নির্বাচন প্রচার, যুবকদের ফৌজ। অভয়ের কাছে টাকা ছিল না হোর্ডিং এবং পোস্টারের জন্য, কিন্তু তার কাছে ছিল সোশ্যাল মিডিয়ার শক্তি। তার কলেজের বন্ধু রিয়া, সমীর এবং প্রিয়াঙ্কা ভলেন্টিয়ার টিম বানালো। হাজার হাজার যুবক যুক্ত হয়ে গেল। ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে অভয়ের একদিনের কাজের ভিডিও ভাইরাল হল। পথসভা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, মানুষের সাথে সরাসরি যোগাযোগ। অভয় বলতো, আমি কোনো বড় নেতা নই, আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু আমি কথা দিচ্ছি কোনো দুর্নীতি হবে না, প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছ হবে এবং জনতাকে প্রতি পদক্ষেপে সামিল করা হবে। বিপজ্জনক হামলা। নির্বাচনের 7 দিন আগে যখন অভয় এক সভা থেকে ফিরছিল তখন তার গাড়িতে হামলা হলো। কিছু দুষ্কৃতী বাইকে এলো এবং পাথর ও লাঠি দিয়ে হামলা করল। কাঁচ ভেঙে গেল। অভয়ের মাথায় চোট লাগল, কিন্তু জনতা এবং পুলিশ তাকে দ্রুত বাঁচাল। হামলাকারীদের ধরে ফেলা হলো। হাসপাতালে যখন মিডিয়া জিজ্ঞেস করল, এখনও কি নির্বাচন লড়বে, অভয় মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসতে হাসতে বলল, আরও বেশি জোশের সাথে, আমাকে ভয় দেখানো যাবে না। রেকর্ড ভোটিং। নির্বাচনের দিন এলো। পুরো দিল্লিতে রেকর্ড ৭৮% ভোটিং হল। সন্ধ্যায় কাউন্টিং শুরু হল। প্রথম 10 রাউন্ড অভয় এগিয়ে, তারপর 30 রাউন্ড, অভয়ের লিড বেড়েই চলেছে। তারপর 50 রাউন্ড, অভয় লিড নিশ্চিত করে নিল রাত 9টায়। ফাইনাল ফলাফল, অভয় ৭০টির মধ্যে ৬২টি আসন জিতল। বিশাল সংখ্যাগরিষ্ঠতার সাথে সে দিল্লির সবথেকে কম বয়সী মুখ্যমন্ত্রী হয়ে গেল। পুরো দিল্লিতে উৎসব, মানুষ রাস্তায় নাচছিল, মিষ্টি বিতরণ করছিল। শপথ গ্রহণ, এক নতুন সকাল। 1 সপ্তাহ পর রাজঘাটে অভয় মুখ্যমন্ত্রী পদে শপথ নিল। সে তার ভাষণে বলল, আমি আপনাদের সেবক, আমি প্রতিদিন জবাবদিহি করব, আমার অফিস প্রত্যেকের জন্য খোলা থাকবে। দুর্নীতি, দারিদ্র্য এবং অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ব। ভিড়ের চোখে জল ছিল, তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল পরিবর্তন এসে গেছে। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হয়। এক 18 বছরের যুবক প্রমাণ করে দিল যে আসল শক্তি বয়সে নয়, ইচ্ছা শক্তির দৃঢ়তায় থাকে। যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে থাকে, যদি আপনার মনে হয় যে দেশের সৎ এবং পরিশ্রমী নেতার প্রয়োজন, যদি অভয়ের সাহস আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন এবং কমেন্টে লিখবেন, সাহস এবং সততা দিয়ে প্রতিটি মুশকিল সহজ। এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে এই বার্তা দূর পর্যন্ত পৌঁছায় যে সঠিক ইচ্ছা এবং পরিশ্রম দিয়ে সবকিছু সম্ভব। আর হ্যাঁ, এরকমই হৃদয় স্পর্শ করা, অনুপ্রেরণাদায়ক এবং জীবনের সত্য শেখানো গল্পগুলোর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে, এক নতুন শিক্ষা, এক নতুন প্রেরণা এবং এক নতুন জীবনের পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখতে থাকুন, পরিশ্রম করতে থাকুন এবং সত্যের সাথে দাঁড়িয়ে থাকুন। জয় হিন্দ, জয় নওজওয়ান।